আসসালামু আলাইকুম। কেমন আছো প্রিয় শিক্ষার্থীরা? আশা করি ভালো আছো, সুস্থ আছো, নিজ নিজ বাসায় আছো, সকল প্রকার স্বাস্থ্যবিধি মেনে চলছো। আমিও আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ আমি উচ্চ আজ আমি ব্যবস্থাপনা সম্মান ২য় বর্ষ এবং হিসাব বিজ্ঞান সম্মান ৩য় বর্ষ ছাত্রছাত্রীদের জন্য ব্যবসায় ও বাণিজ্যিক আইন বিষয়টি নিয়ে অনলাইন ক্লাস শুরু করছি, যা ডিগ্রি বিবিএ পাস ২য় বর্ষের ছাত্রছাত্রীদের জন্য প্রযোজ্য। আমরা ব্যবসায় আইনের বা ব্যবসায় আইনগত পরিবেশের চুক্তি অংশটুকু ধারাবাহিকভাবে আলোচনা করছি, যার প্রত্যেকটি ক্লাস উক্ত অনলাইন ক্লাসরুম পেজে এবং এই ইউটিউব চ্যানেলে দেওয়া আছে। তারই ধারাবাহিকতায় আমরা স্বাধীন সায় শেষ করার পর আজকে নতুন একটি অধ্যায় শুরু করছি, যা তোমাদের সিলেবাস বইয়ে ১.০৭ অধ্যায় উদ্দেশ্য ও প্রতিদানের বৈধতা। অধ্যায়টি খুবই ছোট। আজকে একটি ক্লাসের মাধ্যমে এই ক্লাসটি অনেকাংশেই কভার হয়ে যাবে। এটি খুব একটা বেশি আলোচ্য বিষয় নেই এর মধ্যে। তাহলে চুক্তির যে ধারাবাহিকতা, যে প্রস্তাব, স্বীকৃতি, প্রতিদান, তারপর শ্রেণীবিভাগ, তারপরে এরপর আমরা স্বাধীন সায় বা স্বেচ্ছাসায় পড়েছি। তারই ধারাবাহিকতায় ৭ম অংশ উদ্দেশ্য ও প্রতিদানের বৈধতা নিয়ে আমরা আজকে আলোচনা করব। এই বিষয়টি জানার এবং বোঝার চেষ্টা করব। আমি সৈয়দা ফারহানা জাহান, প্রভাষক, ব্যবস্থাপনা বিভাগ, ওমর গনি এমইএস কলেজ, চট্টগ্রাম। আজ আমরা ব্যবসায় আইনগত পরিবেশ বা ব্যবসায় আইনের উদ্দেশ্য ও প্রতিদানের বৈধতা এই অধ্যায়টি থেকে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব তা হচ্ছে অবৈধ উদ্দেশ্য ও প্রতিদান সম্বলিত চুক্তি, আংশিক অবৈধ উদ্দেশ্য বা প্রতিদান এবং জনস্বার্থ বিরোধী চুক্তিসমূহ। অর্থাৎ কি কি অবৈধ উদ্দেশ্য প্রতিদান সম্বলিত চুক্তি আছে, আংশিক অবৈধ উদ্দেশ্য বা প্রতিদানগুলো কি কি এবং জনস্বার্থ বিরোধী চুক্তিসমূহ কি কি, সেগুলো নিয়ে একটু জানার চেষ্টা করব। অবৈধ উদ্দেশ্য ও প্রতিদান সম্বলিত চুক্তি। চুক্তি আইনে ১০ ধারা মতে বৈধ চুক্তিতে আইনসঙ্গত প্রতিদান ও উদ্দেশ্য থাকবে। এটা অবশ্যই চুক্তির একটি আবশ্যকীয় বৈশিষ্ট্য এবং চুক্তিভুক্ত পক্ষসমূহ তাতে স্বাধীন সম্মতি দিবে। উদ্দেশ্য অর্থ অভিপ্রায় বা আমরা কি করতে চাই এবং প্রতিদান অর্থ বিনিময়ে প্রাপ্ত সুবিধা, উদ্দেশ্য প্রতিদান উভয় বৈধ না হলে চুক্তি নিষ্ফল হবে। অর্থাৎ আমরা সবাই জানি চুক্তির মধ্যে আইনগত প্রতিদান, আইনসঙ্গত প্রতিদান এবং আইনসঙ্গত উদ্দেশ্য থাকবে এবং তাতে সবাই স্বাধীন সম্মতি বা স্বেচ্ছাসায় বা স্বাধীন সায় দিবে। এখন এই উদ্দেশ্য এবং প্রতিদান উভয়টি যদি বৈধ না হয়, তাহলে এক্ষেত্রে চুক্তিটা নিষ্ফল হবে। চুক্তি আইনের ২৩ ধারায় বলা হয়েছে কোন সম্মতির প্রতিদান বা উদ্দেশ্য অবৈধ হবে যদি না তা কোনো আইনের দ্বারা নিষিদ্ধ হয়, তা এমন প্রকৃতির হয় যে তাকে অনুমোদন করা হলে আইনের কোনো ব্যর্থতা হয়, যদি কোনো সম্মতি প্রতারণামূলক হয়, এটি যদি অপর কোনো ব্যক্তি বা তার সম্পত্তির জন্য ক্ষতিকর হয়, আদালত যদি এটিকে নীতিবর্জিত বা দুর্নীতিমূলক বলে মনে করে এবং আদালত যদি একে জনস্বার্থ বিরোধী মনে করে, তাহলে অবশ্যই এক্ষেত্রে সম্মতির উদ্দেশ্য ও প্রতিদান অবৈধ বলেই গণ্য হবে। তাহলে প্রথমটা দেখো, আইন দ্বারা নিষিদ্ধ হলে যেকোনো কাজ যা বাংলাদেশ ফৌজদারি আইন অনুসারে দণ্ডনীয় হয় এবং যদি তা অধিনিয়ম দ্বারা নিষিদ্ধ করা হয়ে থাকে এবং যদি আইনসভা হতে অধিকারপ্রাপ্ত কোনো কর্তৃপক্ষ নিয়ম রচনা করে তা নিষিদ্ধ করে থাকে, তাহলে অর্থাৎ দেশে বিদ্যমান যে আইন ব্যবস্থা আছে তা দ্বারা যদি একে নিষিদ্ধ করা হয়, তাহলে এক্ষেত্রে সম্মতির উদ্দেশ্য প্রতিদান অবৈধ বলে হবে। এরপর একটা আছে, যদি চুক্তি সম্পাদন করতে আইনের বিধান ব্যর্থ করে দেয়, অর্থাৎ যা দেশে বিদ্যমান আইন ব্যবস্থাকে ব্যর্থ করে দেয়, যদি কোনো সম্মতি প্রতিদান উদ্দেশ্য এমন হয় যে তা পরোক্ষভাবে কোনো প্রচলিত আইন ভঙ্গ করে বা ভঙ্গ করার প্রশ্রয় দেয়, তাহলে অবশ্যই এক্ষেত্রে তা অবৈধ বলে বিবেচিত হবে। যদি সম্মতি প্রতারণামূলক হয়, অনেকে অন্যকে প্রতারণা করার উদ্দেশ্য নিয়ে সম্মতি সম্পাদন করলে, তাহলে সেক্ষেত্রে অবশ্যই চুক্তিটি নিষ্ফল হবে। যদি এটি অপর কোনো ব্যক্তি বা তার সম্পত্তির জন্য ক্ষতিকর হয়, কোনো সম্মতি যদি কোনো ব্যক্তির অথবা তার সম্পত্তির ক্ষতি করার উদ্দেশ্যে সম্পাদিত হয়, তবে তা বাতিল হবে। আদালত যদি সম্মতিটিকে দুর্নীতি বর্জিত বা দুর্নীতিমূলক বলায়, তাহলে তা বাতিল হবে। কোনো সম্মতির উদ্দেশ্য বা প্রতিদান যদি দুর্নীতিমূলক হয়, তবে তা বাতিল হবে। আদালত যদি সম্মতিকে জনস্বার্থ বিরোধী মনে করেন, অথবা কোনো সম্মতি যদি জনসাধারণের পক্ষে ক্ষতিকারক হয় অথবা সামাজিক স্বার্থ বিরোধী হয়, তবে সেই সম্মতি জনস্বার্থ বিরোধী বলে গণ্য হয়। জনস্বার্থের কোনো নির্দিষ্ট সংজ্ঞা নির্ণয় করা সম্ভব নয় বলে পূর্বে যে শ্রেণীর সম্মতি জনস্বার্থ বিরুদ্ধে বলে সাব্যস্ত হয়েছে, ওই সকল শ্রেণীর মধ্যে আদালত এই সংজ্ঞা সীমাবদ্ধ করে থাকে। তাহলে আমরা দেখছি যে আইন দ্বারা নিষিদ্ধ হলে, কোনো আইনের বিধান ব্যর্থ করে দিলে, সম্মতি প্রতারণামূলক হলে, নিজ অপর কোনো ব্যক্তির সম্মতির ক্ষতিকর হলে এবং আদালত যাকে নীতি বর্জিত বা দুর্নীতিমূলক মনে করলে এবং যে জনস্বার্থ বিরোধী হলে, তাহলে এই অবস্থায় সম্মতির উদ্দেশ্য প্রতিদান অবৈধ বলেই গণ্য হবে।
এরপরটা হচ্ছে আংশিক অবৈধ উদ্দেশ্য বা প্রতিদান, অর্থাৎ যে ক্ষেত্রে পুরো উদ্দেশ্য বা প্রতিদানটা অবৈধ নয়, কিছুটা আংশিক অবৈধ বা উদ্দেশ্য বা প্রতিদানটা আংশিকভাবে অবৈধ, সেক্ষেত্রে কিভাবে এটাকে কার্যকর করা যায় বা কিভাবে এটাকে ব্যবহার করা যায়। কোন চুক্তি বা সম্মতির ক্ষেত্রে প্রতিদান বা উদ্দেশ্য যদি আংশিকভাবে অবৈধ হয় তবে নিম্নলিখিত নিয়ম কার্যকর হবে। আংশিকভাবে যদি বলি, যে ক্ষেত্রে একাধিক উদ্দেশ্য, যে ক্ষেত্রে সম্মতিতে একাধিক উদ্দেশ্য থাকে কিন্তু প্রতিদান থাকে শুধুমাত্র একটি, সেক্ষেত্রে সম্মতির যে কোনো একটি উদ্দেশ্য অবৈধ হলে ওই সম্মতি বাতিল হবে। আমরা জানি প্রত্যেকটা উদ্দেশ্যের বিপরীতে প্রত্যেকটি প্রতিদান থাকতে হবে। যদি একাধিক উদ্দেশ্যের বিপরীতে একটি মাত্র প্রতিদান থাকে তাহলে যে কোনো একটি উদ্দেশ্য বাতিল হবে। যে ক্ষেত্রে একটি মাত্র উদ্দেশ্য, যে ক্ষেত্রে সম্মতির উদ্দেশ্য একটি কিন্তু প্রতিদান একাধিক, সেক্ষেত্রে একটি প্রতিদান অবৈধ হলে ওই সম্মতি বাতিল হবে। অর্থাৎ ঠিক প্রথমটার উল্টোটা, যদি একটি উদ্দেশ্য হয় একাধিক প্রতিদান হয় তাহলে যে প্রতিদানটা অবৈধ বলে হবে তাহলে সেক্ষেত্রে ওই সম্মতি বাতিল হবে। এগুলো হচ্ছে 24 ধারা। যে ক্ষেত্রে বৈধ অবৈধ কার্য করার সম্মতি 57 ধারা, যে ক্ষেত্রে কোনো বৈধ কাজ ও অবৈধ কাজ করার জন্য প্রতিশ্রুতি প্রদত্ত হয় এবং উক্ত প্রতিশ্রুতির বৈধ অংশকে অবৈধ অংশ হতে বিচ্ছিন্ন করা যায়, সেক্ষেত্রে বৈধ অংশ বৈধ এবং অবৈধ অংশকে বাতিল করা হয়। অর্থাৎ কাজকে আগে ভাগ করে দেখতে হবে কোনটি বৈধ কাজ এবং কোনটি অবৈধ কাজ, এবং তার জন্য যদি প্রতিশ্রুতি গ্রহণ করা তাহলে প্রতিশ্রুতির বৈধ অংশকে অবৈধ অংশ থেকে বিচ্ছিন্ন করতে হবে, আর যেটি বৈধ অংশ সেটাকে বৈধ আর অবৈধ অংশটাকে বাতিল করতে হবে, তাহলে এটাকে এই চুক্তিটাকে কার্যকর করা যাবে। যদি সম্মতিতে বিকল্প অঙ্গীকার বিদ্যমান থাকে, যে ক্ষেত্রে কোনো সম্মতি বিকল্প প্রতিশ্রুতি থাকে এবং ওই প্রতিশ্রুতির একটি বিকল্প বৈধ এবং অপরটি অবৈধ হয়, সেক্ষেত্রে বৈধটি বৈধ এবং অবৈধটি বাতিল হবে। সম্মতির মধ্যে যদি একাধিক বিকল্প অঙ্গীকার থাকে, যেটা 58 ধারায় বর্ণনা করা হয়েছে, একটি বৈধ আর একটি অবৈধ, তাহলে বৈধটাকে গ্রহণযোগ্য করে অবৈধটাকে বাতিল করে এই চুক্তিটাকে গ্রহণযোগ্যভাবে করে নেওয়া যায়। এই হচ্ছে আংশিকভাবে অবৈধ উদ্দেশ্য বা প্রতিদান। জনস্বার্থ বিরোধী চুক্তিসমূহ, অর্থাৎ একটি দেশের মুষ্টিমেয় নয়, অধিকাংশ জনগোষ্ঠীর বিরুদ্ধে যদি কোনো চুক্তি করা হয় তবে সেক্ষেত্রে কি করণীয়। সমাজের বা রাষ্ট্রের স্বার্থের বিরোধী বা ক্ষতিকারক সম্মতি বা চুক্তিকে জনস্বার্থ বিরোধী চুক্তি বলা হয়। সাধারণত আমরা এখানে দেখছি অনেকগুলো, প্রায় 12টা আছে। এসব ক্ষেত্রে জনস্বার্থ বিরোধী চুক্তি সমূহ: বিদেশি শত্রুর সাথে ব্যবসায় বা বাণিজ্য, সরকারের অনুমতি ছাড়া বিদেশি শত্রুর সাথে ব্যবসা বাণিজ্য রত হওয়া বা কোনো সম্মতিতে আবদ্ধ হওয়াকে অবৈধ বলে গণ্য করা হয়। আদালতের বিচারে বাধা সৃষ্টি করার সম্মতি, কোনো ব্যক্তি গুরুত্বপূর্ণ ফৌজদারি অপরাধ করলে আদালত তার বিচার হওয়া একান্ত আবশ্যক। এরূপ অপরাধের যাতে কোনো বিচার না হয় এই মর্মে কোনো চুক্তি সম্পাদিত হলে তা জনস্বার্থ বিরোধী বলেই বাতিল হবে। অবশ্যই তাকে শাস্তি দিতে হবে এবং এক্ষেত্রে যদি তাকে বাঁচানোর চেষ্টা করে তাহলে তবে সেই চুক্তিটি বাতিল হবে। বাংলাদেশ ফৌজদারি দণ্ডবিধি মতে অল্প আঘাতের মতো সামান্য ফৌজদারি অপরাধগুলোর ক্ষেত্রে আপোষ সভা বৈধ বলে গণ্য হয় এবং এই সকল ক্ষেত্রে আপোষ সম্মতি আইনত গ্রাহ্য হয়। আইনের কার্যধারার অপব্যবহারের সম্মতি, আইনের মূল উদ্দেশ্য হচ্ছে দেশের নাগরিকদের অধিকার রক্ষা এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা করা। এই জন্য কোনো ব্যক্তিকে আইনের দ্বারা হয়রানি বা কারো ব্যক্তি স্বার্থ চরিতার্থ করার নিমিত্তে আইনের অপব্যবহার নিষিদ্ধ। তা নিজের ইচ্ছে মতো আইনকে প্রয়োগ করা যাবে না। সুতরাং আইনের কার্যধারার অপব্যবহারের সম্মতি জনস্বার্থ পরিপন্থী। সরকারি চাকরির ক্রয় বিক্রয়, সরকারি চাকরি বা সম্মান সংগ্রহ করে দেওয়ার উদ্দেশ্যে কোনো সম্মতি করা হলে তা জনস্বার্থ বিরোধী বলে গণ্য হবে। যদিও আমাদের এখানে আমরা এই জিনিসটা দেখি অমুক জায়গায় চাকরি পাইয়ে দেবে, তমুক এই কাজটা করে দেওয়া হবে, এগুলো সবগুলোই কিন্তু অবৈধ। কারণ এটা কিন্তু ক্রয় বিক্রয় করার মতো একটা বিষয় না, যোগ্যতা অনুযায়ী সবাই চাকরি পেয়ে থাকে। কর্তব্য বিরুদ্ধে স্বার্থ সৃষ্টিকারী সম্মতি, কখনো যদি কোনো ব্যক্তি এরূপ কোনো সম্মতিতে আবদ্ধ হয় যার দ্বারা সে জনস্বার্থ বিরোধী বা তা আইনগত কর্তব্য হতে বিচ্যুত হতে বাধ্য, তাহলে উক্ত সম্মতি জনস্বার্থ বিরোধী বলে গণ্য করা হয়। ব্যক্তিগত স্বাধীনতার প্রতিবন্ধকতা, অর্থাৎ যে সম্মতিতে ব্যক্তি স্বাধীনতার প্রতিবন্ধকতা তৈরি করে। সাধারণত প্রত্যেক ব্যক্তিরই ব্যক্তিগত স্বাধীনতা ভোগ করার অধিকার আছে। কোনো সম্মতি দ্বারা যদি কারো ওই স্বাধীনতা খর্ব করা হয় তাহলে ওই সম্মতি জনস্বার্থ বিরোধী বলে বাতিল হবে। পিতামাতার অধিকারে বাধা সৃষ্টিকারী সম্মতি, যে সম্মতি পিতামাতার অধিকারে প্রতিবন্ধকতা সৃষ্টি করে তা বাতিল বলে গণ্য হবে। কারণ প্রত্যেক পিতার এবং তার অবর্তমানে মাতার তার সন্তানের উপর স্বাভাবিক অধিকার বিদ্যমান এবং এই অধিকার সন্তানের কল্যাণে ব্যবহারযোগ্য বলে গণ্য হবে। বিবাহের প্রতিবন্ধক সম্মতি বা বিয়ের কর্তব্যে প্রতিবন্ধকতা,
স্বামী বা স্ত্রীর অধিকার সম্পর্কীয় বা বিয়ে সম্বন্ধীয় কোনো বিষয়ে প্রতিবন্ধকতা সৃষ্টিকারী সম্মতি বাতিল বলে গণ্য হবে। স্বাধীন পেশা ও বাণিজ্যের প্রতিবন্ধকতা সম্মতি চুক্তি আইনে ২৭ ধারায় বলা হয়েছে যে কোনো সম্মতি স্বাধীন পেশা বাণিজ্য বা কারবারের ক্ষেত্রে বাধা সৃষ্টি করলে ওই সম্মতি তদনুপাতে বাতিল বলে গণ্য হবে। বিয়ের বৈবাহিক কর্তব্য সম্পাদনে প্রতিবন্ধক সম্মতি অর্থাৎ যেকোনো স্বামী-স্ত্রীর যে বৈবাহিক যে সম্পর্কীয় বা বিয়ে সম্বন্ধীয় কোনো প্রতিবন্ধকতা সৃষ্টিকারী সম্মতি বাতিল বলে গণ্য হবে। বিবাহের দালালি সম্মতি। ইংল্যান্ডের আইনে বিয়ের দালালি করার জন্য কাউকে পারিশ্রমিক প্রদান করার চুক্তি জনস্বার্থ বিরোধী বলে পরিগণিত হয়। কারণ ওই দেশের ছেলেমেয়েরা নিজেরাই তাদের পছন্দ মতো জীবনসঙ্গী নির্বাচন করে থাকে। বাংলাদেশে অন্য রীতি প্রচলিত। এই দেশে পাত্র-পাত্রীর পিতামাতা বা অভিভাবক সাধারণত বিয়ে স্থির করে থাকেন। প্রয়োজন হলে বিয়েতে দালালি করার জন্য ঘটক নিযুক্ত হয়। বাংলাদেশ আইনে বিয়ে সংগঠনের জন্য কেউ পারিশ্রমিক আদায় করার জন্য মোকদ্দমা দায়ের করতে পারে না। পিতামাতা বা অভিভাবক অর্থের লোভে মেয়ের মঙ্গল উপেক্ষা করে তাকে অনুপযুক্ত বরের হাতে সমর্পণ করার সম্মতি দিলে ওই সম্মতি বাতিল বলে গণ্য হবে। যে স্থলে বিয়ে অলঙ্কারাদি অপর পক্ষকে প্রদান করা হয়, বিয়ে না হলে তা প্রত্যর্পণের জন্য মামলা মোকদ্দমা করা যায়। অর্থাৎ বিয়ের আগে যদি প্রয়োজনীয় স্বর্ণালঙ্কার বা জিনিসপত্র দেওয়া হয়, সেই বিয়েটা যদি বাতিল হয়ে যায় তাহলে সেই জিনিসগুলো ফেরত পাওয়ার জন্য মামলা করা যাবে। যৌতুক প্রদানের সম্মতি। এটি একটি সামাজিক ভাবে একে বয়কট করা উচিত। যৌতুক প্রদানের জন্য যে সম্মতি, যে বিয়েতে যৌতুক প্রদানের সম্মতি দেওয়া হয় সেই সম্মতিটা শুরুতেই বাতিল বলে ঘোষণা করা হয়। তাহলে আমরা দেখছি যে জনস্বার্থ বিরোধী চুক্তি অবশ্যই আমাদের সবার মঙ্গলের জন্য এবং একটি দেশের মানুষের স্বাভাবিক জীবনযাপন করার জন্য প্রত্যেকটা জিনিসই আমাদের জন্য কল্যাণকর। এইজন্য আইনে এই বিষয়গুলো সুস্পষ্টভাবেই বর্ণনা করা হয়েছে। তাহলে আমরা পড়েছি আজকে উদ্দেশ্য প্রতিদান অবৈধ উদ্দেশ্য প্রতিদান সম্বলিত চুক্তি, আংশিক অবৈধ উদ্দেশ্য ও প্রতিদান সম্বলিত চুক্তি এবং জনস্বার্থ বিরোধী চুক্তিসমূহ। শিক্ষার্থীরা বিষয়গুলো খুব একটা কঠিন না। একটু ধীরে, ধীরে বুঝে, বুঝে পড়ার চেষ্টা করবা। কারণ সবগুলোই আমাদের প্রাত্যহিক জীবনের সাথে সম্পর্কিত। ইনশাআল্লাহ তোমাদের বুঝতে কোনো সমস্যা হবে না। তারপরেও যদি কোনো সমস্যা থেকে থাকে আমাকে পোস্টেড কমেন্টে জানাবা। তোমাদের সকলের সুস্থতা কামনা করছি। ধন্যবাদ। আমার সকল ক্লাস উক্ত ইউটিউব চ্যানেলে আছে। প্রয়োজনে সাবস্ক্রাইব করে নিও। মাননীয় অধ্যক্ষ মহোদয়ের যেকোনো প্রকার নির্দেশনা প্রিন্সিপাল ও মর্গনী এমইএস কলেজ অফিসিয়াল পেজে আছে। আমি সহ সকল বিষয়ভুক্ত শিক্ষকের ক্লাস অনলাইন ক্লাসরুম অফ মর্গনী এমইএস কলেজ EIN 104300 চট্টগ্রাম এই পেজে আছে। আল্লাহ হাফিজ।